বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথম ধাপে দেশের 139 উপজেলার ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গণনার কাজ। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা চলে ভোট যুদ্ধ। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে আসেন ভোটাররা। নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ সবাই দাঁড়ান ভোটের লাইনে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে নিজের মত প্রকাশ করেন তারা। প্রতিটি কেন্দ্রেই ছিল চোখে পড়ার মতো ভোটারের উপস্থিতি। অনেকে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। গণনা শেষে জানা যাবে 139টি উপজেলা পরিষদে কারা হবেন জনপ্রতিনিধি। নির্বাচন সুষ্ঠু করতে কেন্দ্রে কেন্দ্রে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রথম ধাপে 139টির মধ্যে 22টি উপজেলায় ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচনের ভোট গণনার সর্বশেষ খবর আমরা জানবো। এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জে আছেন সহকর্মী সানবীর রূপল এবং বরিশাল সদর উপজেলায় আছেন অপূর্ব অপু। আমরা সরাসরি প্রথমেই সজলের কাছে আমরা যাব। আমরা একটু ফেনীতে যেতে চাই। ফুলগাজীতে আমাদের সহকর্মী আতিয়ার সজল আছেন এবং ময়মনসিংহের ফুলপুরে সাদিকুর রহমান আছেন। শুরুতেই যাব সজলের কাছে। বা নির্বাচিত হয়ে যাওয়া, সেখানে নির্বাচন হয়নি। শুধুমাত্র ফেনীর 6টি উপজেলার মধ্যে যে ফুলগাজী উপজেলা আজকে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখানকার প্রায় 1,06,571 জন ভোটার ছিল এবং তারা কিন্তু আজকে তাদের 32টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর আপনাকে যদি বলি, এখানে 2জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন চেয়ারম্যান পদে এবং 5 জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যিনি ছিলেন তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গিয়েছেন, যার কারণে কিন্তু বলা চলে এই দুটি পদে কিন্তু মোট 7 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে আমরা দেখেছি 32টি কেন্দ্র থেকে কিন্তু ফলাফল উপজেলা পরিষদের যে এখানে ঘোষণা মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে কিন্তু এসে একের পর এক ফলাফল ঘোষণা করছে এবং প্রাপ্ত ফলাফলে আমরা যতটা জেনেছি এখানকার যে কাপ্রিস প্রতীকে যিনি রয়েছেন হারুন মজুমদার, তিনি অনেকটা এগিয়ে রয়েছেন। আপনাকে যদি বলি, অন্য যিনি প্রার্থী কাপ্রিসের সাথে তিনি কিন্তু চিংড়ি মাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যদিও তার কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন বা কর্মী আমরা সারাদিন দেখিনি। মোটামুটি বলা চলে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কিন্তু মোটামুটি তিনি বিজয়ের পথে অনেকটা এগিয়ে রয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী কিন্তু রয়েছে, সেই 5 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ফলাফল আমরা জানতে পারবো। আর যদি আপনাকে বলি, সারা দিনব্যাপী আর জেলা নির্বাচন কর্মকর্তা বা এখানকার যে প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের সূত্র আমরা জেনেছি বিকেল 4টা পর্যন্ত যে তাদের 27% ভোট কাস্টিং হয়েছে এবং একটি কেন্দ্রে 19টি ব্যালট তারা অবৈধভাবে মেরেছিল, ওটি বাতিল করা হয়েছে এবং বিভিন্ন অনিয়মের কারণে 11 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটি জানিয়েছেন আমাদেরকে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। আপনারা দেখছেন এখন কিন্তু যারা ভোট কর্মকর্তা, গ্রহণ কর্মকর্তা বা যারা ভোট আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিলেন এই ভোটটি সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য তারা কিন্তু এখানে অপেক্ষা করছে এবং নির্বাচনের যে ফলাফল ঘোষণার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। কতক্ষণ পরপর বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসে এবং সেই সকল ফলাফল কিন্তু এখানে ঘোষণা করা হয় এবং সবশেষ ফলাফল হয়তো কিছুক্ষণের মধ্যে ঘোষিত হয়ে যাবে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে, তারা যেটা জানিয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া এই নির্বাচনটি তারা শেষ করেছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে ফলাফল ঘোষণা হয়ে যাবে। আর আরেকটি উপজেলা যেটি ভোট গ্রহণ হয়নি, পরশুরাম উপজেলায়, সেখানে কিন্তু এর আগের ধাপেও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা সবাই নির্বাচিত হয়ে গিয়েছিল। এই ধাপেও এসে একই অবস্থা হওয়ায় সেখানে ভোট গ্রহণ হয়নি। সব মিলে এই ছিল আমার কাছে এখানকার ভোটের সবশেষ। আমরা এখন ময়মনসিংহের ভোটের পরিস্থিতি জানতে চলে যাব আমাদের সহকর্মী সাদিকুর রহমানের কাছে। হ্যাঁ, ময়মনসিংহে কিন্তু মোট 13টি উপজেলার মধ্যে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং আজকে এখন কিন্তু ভোট গণনা চলছে। আমি যদি বলে রাখি যে আসলে ময়মনসিংহের যেই 3টি উপজেলা আছে, ফুলপুর, হালুয়াঘাট এবং ধোবাউড়া, এর মধ্যে কিন্তু হালুয়াঘাট যেই উপজেলা আছে এখানে কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা বলতে আসলে এখানে সকাল দিকের যে হয়েছে যে জাল ভোট দেওয়ার চেষ্টা করার সময় কিন্তু 4 জনকে আটক করা হয়েছিল এবং তাদেরকে জরিমানা করা হয়েছে মোট 12,000 টাকা। এছাড়া কিন্তু এই ফুলপুরের একটি কেন্দ্রে এখানে মোবাইল ফোন নিয়ে আসলে প্রবেশ করেছিল এবং দুষ্কৃতি করার চেষ্টা চালানোর সময় কিন্তু একজনকে ধরা হয় এবং তাকে যদিও পরবর্তী
পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া একটা বিষয় জানিয়ে রেখে যে ময়মনসিংহে কিন্তু ভোটার সংখ্যা এখানে আসলে শান্তিপূর্ণভাবেই হচ্ছে, আসলে কোনো ধরনের সহিংসতা যেন না হয়, পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু সদস্য এখানে মোতায়েন ছিল এবং এখানে কিন্তু মোট 239টি কেন্দ্র এবং এর মধ্যে কিন্তু 7,45,467 জন ভোটার রয়েছেন, যাদের মধ্যে কিন্তু যারা ভোট দিয়েছেন মোট বলা যায় যে এই ফুলপুর উপজেলায় 35% ভোট পড়েছে প্রায়, এটা নির্বাহী যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি জানিয়েছেন। এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আসলে এর মধ্যে 5 জন আছেন এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অন্যান্য উপজেলা মিলিয়ে মোট 16 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3টি উপজেলা। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 14 জন এবং 9 জন হচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু নির্বাচনী যে দায়িত্ব পালন করার সময় কিন্তু সকালে সড়ক দুর্ঘটনায় একজন যিনি আছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু তার গাড়ির সাথে বিপরীত দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা দিলে তিনি আহত হন, চিকিৎসাধীন আছেন। আসলে এছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবেই সার্বিকভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষেই ফলাফল দেয়া হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদিকুর রহমান যোগ দিয়েছিলেন ময়মনসিংহ থেকে এবং এর আগে ফেনী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল। তারা জানাচ্ছিলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনের যে ভোট গ্রহণ শেষ হয়েছে, এরপর গণনা চলছে, তারই সবশেষ খবর। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আওয়াল। ভোট কেন্দ্রের ভেতর কোনো সহিংসতা হয়নি জানিয়ে তিনি বলেন, দুটি কেন্দ্রের বাইরে সহিংসতার ঘটনা ঘটলেও সেগুলো বন্ধ করে দেয়া হয়। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে একথা জানান সিএসি। নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি আর দুটি কেন্দ্রের ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। টোটাল আমরা আমাদের যে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ আছে সেখান থেকে 34টি ঘটনা ঘটেছে এবং 34টি ঘটনায় টোটাল আহত হয়েছেন 37 জন। এই সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছু কিছু হতাহতের ঘটনা হয়েছে। তফন নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন আইএমএফ প্রতিনিধি দলের প্রধান। সরাসরি যাচ্ছে সেখানে। You must know that this evening Bangladesh Bank issued a circular and they have increased the policy interest rate to 0.50 basis point, and the dollar rate from 110 taka to 170 taka, and the smart system they are released, and they let the lending rate to be decided by the banker and the customer. So is there anything from your side, from IMF side, that they took these three important decisions together? Thank you. Okay, should we take another question or okay, thank you very much. These are excellent questions. I hope you can hear me. So on the net international reserves, that's a very good question, and we have been seeing the reserves basically declining for some months now, and we have all been concerned, and especially from where the reserves started. For example, pre-pandemic, the reserves were pretty high, but we have seen a steady decline. Why is that the case? Well, for two main reasons. The most important one is external shocks, a real confluence of external shocks, which actually hit Bangladesh where it hurts most. For example, these shocks have affected all countries in the region, and this includes the Ukraine war, the global financial tightening, and also the volatility of commodities, especially of oil, and of course high prices of volatility. But Bangladesh is primarily an importing country when it comes to food and commodities. And so these high prices
trickle down to the economy more quickly than other economies. So that raised inflation. And that's the inflation I think you have been seeing in the country for some time and has been persistent. Since then, we have seen some action by the authorities by increasing the interest rates, the primary rates by 150 points, but inflation has been pretty stubborn. At the same time, unfortunately, the pressure on reserves have continued. And as a result, and I'll come to the second question now, the authorities took the bold action to a package really of reforms to combat this situation, these declining measures. So as you mentioned, is really a package of reform. It's not just one. There is the new flexible exchange rate, the crawling peg with a band. Along with that is the devaluation of the currency to help with flexibility, and then eliminating SMART, which was considered to be more problematic on the transmission mechanism, and along with that, just to make sure that there are no inflationary pressures, especially on food inflation, there is this additional measure of further tightening. আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী। দিবসটি উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কবিগুরুর স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে দুদিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। কবি প্রাঙ্গণকে সাজানো হয়েছে আলোকসজ্জায়। প্রথমে আলোচনা সভা এবং পরে রবি ঠাকুরের আবাহন সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে কাছারি বাড়ি অডিটোরিয়ামে মুখরিত হয় কবিগুরুর লেখা সঙ্গীতের মূর্ছনা। এছাড়া বিশ্বকবির নিজস্ব জমিদারি কাছারি নওগাঁর প্রতিশরেও আয়োজন করা হয় নাচ, গান, আবৃত্তি সহ নানা অনুষ্ঠানের। এ ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।